প্রায় ৭০০ বছর আগে বিখ্যাত ফার্সি কবি জালালউদ্দিন রুমি লিখেছিলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হয়, কিন্তু জীবনের স্বাদ উপভোগ করে কজন। কেউ বলেন জীবন মানেই তো যন্ত্রণা, আর এখানেই কবি নীরব। জীবনকে উপভোগ করতে গিয়ে কেউ সর্বশান্ত, আবার জীবন নামের রেলগাড়িতে নানা ছন্দপতনের মধ্য দিয়ে চলে মানুষ। ছদ্মবেশী প্রেমিকের ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে দুঃসহ স্মৃতির প্রেমে হারিয়ে যাওয়া এক কিশোরী মাইশা ফাহমিদা সেমন্তী কিন্তু সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমার মেয়ে কিন্তু সুইসাইড করার মতো মেয়ে ছিল না। তারা 40 লাখ টাকার একটা প্রপোজাল দেয় আমাকে মামলা আপোষ করার জন্য। সাইবার অপরাধের ভয়াল থাবায় এক একটি পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অধ্যায় হুমকির মুখে। এই ধরনের আমি পিকচার নিব এবং তারপরে তাকে আমরা ব্ল্যাকমেল করি, মূলত এইটাই তাদের টার্গেট থাকে। সাবধানতার গণ্ডি ভেদ করে নীরবে নিভৃতে দংশন করতে পারে আপনাকে। সৃষ্টিকর্তা মানুষের জন্যই এই পৃথিবী গড়েছেন। তথ্য প্রযুক্তির কল্যাণে সেই পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়, কিন্তু কতিপয় বিকৃত রুচি মানুষের কর্মকাণ্ড দুনিয়া জুড়ে অকল্যাণ বয়ে আনছে। দর্শক, ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এবারের অনুসন্ধান সাইবার অপরাধ। বর্তমান সময়কে বলা হয় আইটি বা তথ্য প্রযুক্তির যুগ। উন্নত বিশ্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে গেলে প্রযুক্তিকে না বলার সুযোগ নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক পরিবর্তন এনেছে জীবনযাত্রার মানেও। যেমন ইতিবাচক অনেক কিছু শেখাচ্ছে, তেমনি নৈতিকতা ও মূল্যবোধ বিবর্জিত করার পাশাপাশি মানুষের জীবনকে চিহ্নিত করছে এই প্রযুক্তি। অবশ্য এর জন্য আবিষ্কার বা আবিষ্কারক কোনোটি অপরাধী নয়, অপরাধী হচ্ছে কেবল ব্যবহারকারীরা। দর্শক, ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সাথে সতর্ক দৃষ্টি রাখুন। ভাই, ভাবি তো ফোন দিছে। এই ওই খারাপ, একটু চুপ থাকতো, দেখি বিষয়টা। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? কিসে ভাই? কিসে ভাই? এটা কেমন কথা হলো যে এতদিন ধরে আমার লগে সম্পর্ক, হুট করে তুমি সম্পর্ক রাখবা না, ব্রেকআপ? দেখি মামুর বাড়ির আবদার নাকি, কইলে এলো নাকি? আরে ভাই, তোমার বাপ তোমার বিয়ে কোন জায়গায় ঠিক করছে না করছে এটা আমি বুঝবো খেললে। না না ভাই, এমনি হইব না। আরে খারাপ, বিষয়টা দেখতেছি না। দেহ রিয়া, তুমি কিন্তু এভাবে করলে হইব না বিষয়টা। তুমি কিন্তু জানো আমার লগে তোমার কি কি হয়েছে। আমার কাছে কিন্তু সব ডকুমেন্টস, ভিডিও টিডিও, ছবি টবি কিন্তু সব আছে। তুমি আমার লগে কিন্তু তেওড়া করলে কিন্তু আমি জিনিস সব ফাঁস করে দেবো। ভালোই ভালোই কইতাছি, এইসব ছেড়ে দেবো, বুঝছে? না না না, এটা তো হইব না ভাই। না, এরপরেও যদি তুমি এরকম করো তাহলে কিন্তু আমার কিন্তু তুমি চিনো ভালো করে, আমি কিন্তু জিনিসটা ফাঁস করে দেবো। ভাই কিসে খালি কোন ভাই? দেখতেছি খারাপ কি, আমি কিন্তু আবারও তোমার সাবধান করতেছি। দেখো, না না ভাই, আচ্ছা দেখতেছি আমি বিষয়টা খারাপ। ভাই কিসে ভাই? আরে কইস না, তুই জানোস তোর ওই যে রিয়ার লগে আমার দীর্ঘদিনের সম্পর্ক না ভাই। ওই আমার হুট করে আমার ফোন দিয়ে কইতাছে আমার লগে রিলেশন রাখবো না। ইসলামী নাকি বেটা? ভাই এটা তো মানতে হলো না। আরে আর বাপে বলে কাল লগে বিয়া ঠিক করছে, এখন আমার লগে রাখবো না ভাই, এটা তো মানতে পারলাম না জিনিসটা। হন ভাই, একটা কাম কর, জানোস আমার লগে মনে কর যে ওর যা যা হইছে, ভিডিও ছবি টবি তো সব আমার কাছে আছে। জিনিসটা আমি তোকে দিতেছি, বিভিন্ন গ্রুপে মনে কর জিনিসটা ভাইরাল করে একবারে খায়া দিবেন ভাই। বুঝছ নাই? একবারে খায়া দেন ভাই। ভাই ইসলামী করবার আমরা ছেড়ে দিব না কি? একবারে খায়া দেন ভাই। মোবাইলটা বের করতে হচ্ছে, আমি সিলেক্ট করে মনে কর যে গ্রুপে দিতেছি, তোরা জিনিসটা আস্তে নগদে ভাইরাল হয়ে যাবে ভাই। এখন নগদে ভাইরাল হয়ে যাবে ভাই। ওকে, আমি মানুষ চিনে। দেখছস না এগুলা? মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত হানার অন্যতম মাধ্যম হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তথ্য বিকৃতি, ব্যক্তিগতভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করা, ব্যঙ্গাত্মক উপস্থাপন সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দেওয়া একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের তথ্য ও ছবি চুরি করে ব্ল্যাকমেইল করার মতো ঘটনা অহরহ ঘটছে। গ্রুপ থেকে হইতেছে অনেকেই বলতো যে আপনি আপনার পিকচার্স আপনি শেয়ার করতে পারেন, আপনি অ্যাডমিন হতে পারবেন, মডারেটর হতে পারবেন। এইভাবে আমি কিছু পিকচার শেয়ার করি গ্রুপের মাধ্যমে। তো এই পিকচারগুলো পরবর্তীতে দেখলাম যে অন্যান্য আইডি থেকে আমার নাম না, আমার ফেসটা দিয়ে অন্যান্য আইডি খোলা হচ্ছে।
তারপর কিছু কিছু ছবি দেখা যাচ্ছে খুব বিকৃত করে দেওয়া হচ্ছে, মানে ফটোশপ ইউজ করা হচ্ছে, এডিট করা হচ্ছে। এটা আমি বুঝতেছি পিকচারের সাথে কম্পেয়ার করে যে এগুলো ফটোশপ করা। তো এসব পিকচার দিয়ে আমাকে আমার আইডিতে ব্ল্যাকমেইল করা হতো। তারপর মাঝে মাঝে আমার ফ্রেন্ডদের আইডিতে হইতেছে আমারই ছবিগুলো পাঠানো হতো। গত আগস্ট মাসে হ্যাভেনলি নামে একটা পেজ থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করি এবং তারা ভুলবশত আমার প্রোডাক্টটা ভুল অ্যাড্রেসে পাঠিয়ে দিয়ে থাকে এবং আমাকে ফোর্স করে আমি যাতে ওই অ্যাড্রেস থেকে প্রোডাক্টটা নিয়ে আসি। এখানে যখন আমি দ্বিমত পোষণ করি, এক পর্যায়ে তাদের সাথে আমার কথা কাটাকাটি হয় এবং এই কথা কাটাকাটির জন্য পেজের ওনার আমার পিক, আমার পার্সোনাল নাম্বার, আমার পার্সোনাল ফেসবুক আইডি ইউজ করে তাদের পেজ থেকে এমন কিছু কথাবার্তা বলে আমার নামে পোস্ট করে, যেটা কিনা আমার জন্য অত্যন্ত মানহানিজনক ছিল। প্রযুক্তির মাধ্যমে পরিচয় গোপন রেখে কাউকে হুমকি দেয়া, ভুয়া সম্পর্কের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়া অথবা প্রতিশোধ গ্রহণের জন্য ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে হরহামেশাই। মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে পর্ণ ছবি আদান প্রদানের এমন চিত্র রীতিমতো আতঙ্ক ছড়ায়। একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপ। এই গ্রুপটিতে সদস্য সংখ্যা 60,000-এরও বেশি। এমন গ্রুপের মাধ্যমে কেউ যে প্রতারিত হবেন না তার কি নিশ্চয়তা আছে? প্রতিনিয়ত আপনার অগোচরে ঘটে চলছে নানা অপরাধ। সাইবার দুনিয়ায় অত্যন্ত নিখুঁতভাবে ঘটে যাওয়া এইসব অপরাধ আপনার দৃষ্টি না কাড়লেও অনেকের জীবন কেড়ে নেয়। দর্শক, প্রথম বিরতির বাধা টপকে এমন কিছু ঘটনার দিকে নজর দেবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম। সাইবার অপরাধের পরিধি ব্যক্তি, পরিবার ও সমাজকে ছাপিয়ে রাষ্ট্রকেও আঘাত এনেছে। বিষয়টি নিয়ে নীতি নির্ধারক পর্যায়েও টনক নড়েছে। দিনে দিনে এই অপরাধ কতটা ভয়ানক হতে পারে তা নিয়ে অনুমান করাও কঠিন। সারা বিশ্বে শুধুমাত্র সাইবার অপরাধের বলি হয় কত মানুষ, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে উইকিপিডিয়ায় ম্যাকাফি কর্তৃক স্পন্সরকৃত একটি রিপোর্ট অনুমান করে যে সাইবার অপরাধে বিশ্ব অর্থনীতিতে বার্ষিক ক্ষতি $445 বিলিয়ন। তবে একটি মাইক্রোসফটের রিপোর্ট দেখায় যে জরিপ ভিত্তিক অনুমান একেবারে ভ্রান্ত হয় এবং সত্যিকারের লোকসানকে অতিরঞ্জিত করে। অনলাইন ক্রেডিট এবং ডেবিট কার্ড জালিয়াতির ফলে 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $1.5 বিলিয়ন হারিয়েছে। 2016 সালে একটি গবেষণায় অনুমান করা হয় সাইবার অপরাধের খরচ 2019 সালে $2.1 ট্রিলিয়ন। এবার আসা যাক পার্শ্ববর্তী দেশ ভারত প্রসঙ্গে। কোকন 2020 শীর্ষক এক সাইবার অপরাধ সংক্রান্ত আলোচনা সভায় অজিত ডোভাল জানান, দেশে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে 500%। সাইবার অপরাধ সংক্রান্ত জ্ঞান না থাকা বা সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন না হওয়াই এই অপরাধের সংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন তিনি। এক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিজের বক্তব্য পেশ করেন তিনি। বলেন, কেন্দ্র সদা সচেষ্ট সাইবার অপরাধ মোকাবিলায়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই সম্পর্কে সচেতনতা যথেষ্ট কম। সেই সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে হবে। তিনি আরও বলেন, লকডাউনের জেরে অনলাইন বা ডিজিটাল পদ্ধতির ওপর নির্ভরতা বেড়েছে, কিন্তু এই পদ্ধতি সম্পর্কে সম্যক জ্ঞান না থাকায় সাইবার অপরাধের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। লকডাউনের সুযোগ নিয়ে একাধিকবার ভুয়া অ্যাপ বাজারে এসেছে, যা ব্যক্তিগত নিরাপত্তা তো বটেই, দেশের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হতে পারে। গেল 29 জুন ভারতের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চীন ভিত্তিক 59টি মোবাইল অ্যাপ্লিকেশন ভারতে নিষিদ্ধ করেছে। এবার নিজের দেশ সম্পর্কে কিছু জানা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু গ্রুপে চোখ বুলালেই চাকুরির হাতছানি, অবিশ্বাস্য মূল্যে ইলেকট্রনিক্স সামগ্রী সহ বিভিন্ন পণ্য বিক্রয়ের বিজ্ঞাপন চোখে পড়ে। ফলে কোনটা আসল আর কোনটা জালিয়াতি তা বুঝে ওঠার সুযোগ নেই। এই সুযোগে অপরাধীর অভিপ্রায় সফল হয়ে যায়। ফ্রিল্যান্সার নাসিম নামে একটা পেজে বলা হয় যে ল্যাপটপ দেওয়া হবে। তো আমি সেখানে কমেন্ট করি যে ল্যাপটপ কবে দিবেন ভাই। তো সেখানে একটা ফ্রিল্যান্সার নাসিম নামে একটা ফেসবুক আইডি আমাকে বলে যে ইনবক্স করার জন্য। তো আমি সেখান থেকে ওই আইডিটার ইনবক্সে যাই। ইনবক্সে গিয়ে কথা হয় আমার সাথে। কথা হয় যে
7,100 টাকার বিনিময়ে আমাকে একটা ল্যাপটপ দেওয়া হবে, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। তারপরে আমি 12টার দিকে তাদের মেসেঞ্জারে নক দেই, তো যেখানে কথা হয়েছে ল্যাপটপের নিয়ে, তো সেই মেসেঞ্জারে বলি যে ভাই আমার ল্যাপটপ কই, আমার ল্যাপটপ তো আসে নাই। এখন বলছে যে তো আমাকে একটু সময় দিন, তো আমি দেখতেছি বিষয়টা। ল্যাপটপ যায় নাই, উনিও স্বীকার করছে। তার একটু পরেই দেখি মেসেঞ্জার ব্লক করে দিচ্ছে। সাথে থাকা হ্যান্ডসেটে স্থান পাচ্ছে গুরুত্বপূর্ণ ছবি বা তথ্য, কিন্তু ব্যবহারকারী কতটা নিরাপদ রাখতে পারছে সেগুলি? কেসগুলো যেগুলো বাড়ে সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই ব্ল্যাকমেল, এরপরে আসে হচ্ছে আপনার রেপুটেশন স্পয়েল, এরপরে আসে হচ্ছে আপনার নর্মালি হচ্ছে মানে ডিভাইস কম্পিউটার হ্যাক, ম্যালওয়্যার অ্যাটাক, এইসব ধরনের কেসগুলো আমরা বেশি পাই। ডেটা এনক্রিপ্ট হয়ে গিয়েছে। কোনো প্রকার পার্সোনাল ইনফরমেশনগুলো যতটা সম্ভব অনলাইনে কম দেওয়া, কারণ আমরা যে এই সময় যে পাসপোর্টের ছবি দেই, এনআইডি কার্ডের ছবি দেই, বা বিভিন্ন ডকুমেন্টসে ভ্যালুয়েবল ডকুমেন্টসের ছবি দিই, এগুলোকে পরবর্তীতে আইডেন্টিটি ফ্রডের কাজে ব্যবহৃত হয়। আবার দেখা যায় যে মোবাইল যে ডিভাইস ইউজ করি আমরা, কম্পিউটার যে ইউজ করি, এগুলোতে আসলে আমরা সিকিউরিটি কোনো কিছু মেনটেন করি না, কারণ এখানে আমাদের প্রচুর পরিমাণ ডেটা থাকে। এই ডেটা দিয়ে আমাদেরকে পুরোপুরি অ্যানালাইসিস করে বলে দেওয়া সম্ভব যে আগামী 7 দিন আমি কী করব বা এখন কি করছি। তো এইখানে যত সম্ভব সিকিউরিটি এনশিওর করতে হবে। প্যারাগ্রাফ লেখার জন্য মাসিক 6,000 টাকা ঘোষণা দেয় এই গ্রুপ। এমন তথ্য পেয়েই সেই গ্রুপে যুক্ত হন 7,000-এর বেশি শিক্ষার্থী, যাদের সবার থেকে গ্রুপে যুক্ত করার শর্ত হিসেবে 50 টাকা করে মোট 5 লাখ টাকা হাতিয়েছে ফেসবুক গ্রুপটি। স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীদের সাথে এমন প্রতারণা হতবাক করেছে সবাইকে। সিসকে জব প্যারাগ্রাফ রাইটিং, যেই গ্রুপে অ্যাড হতে হলে 50 টাকা দেওয়া লাগে, আমি 50 টাকা দিয়ে অ্যাড হয়েছি। ওই গ্রুপে প্রায় 6 থেকে 7,000 মেম্বার রয়েছে, যারা সবাই প্রত্যেকে 50 টাকা দিয়ে অ্যাড হয়েছে। আমি ডেইলি এই গ্রুপে 2টা প্যারাগ্রাফ লিখে আপনি পোস্ট করতে হবে। যদি করেন তাহলে আপনাকে মান্থলি 6,000 টাকা আপনাকে স্যালারি দেওয়া হবে। এরকম আমার মতন প্রায় 6 থেকে 7,000 মেম্বার আমার মতন টাকা দিয়ে কাজ করছে। এখন আমি প্রায় 10 থেকে 12 দিন কাজ করছি, করার পর সাডেনলি গ্রুপটা অফ হয়ে গেছে। মানে সবাইকে গ্রুপটা সব মেম্বারকে ব্লক দিয়ে দিছে। হতবাক করেছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। কিন্তু এই সাইবার স্পেস, যেটা আমরা সাইবার ওয়ার্ল্ড বলি, মানে অনলাইন অথবা আপনার ইন্টারনেট, এই যে আপনার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ক্রাইম করাগুলো, এগুলো তাদের জন্য খুব ইজি, কেননা সে যে কোনো জায়গা থেকে ক্রাইম করতে পারে। তো এটা হলো আসলে এটা আমাদের জন্য অ্যালার্মিং। আমাদের যেরকম প্রযুক্তির সুযোগ সুবিধা বাড়তেছে, মানে আপনার অন্যদিকে আবার এই প্রযুক্তির যে অপব্যবহার এবং এটার যে মানে ক্রাইম করার ট্রেন্ডও তেমনি বাড়তেছে। তো এখন আমাদের এটাই মানে হবে, যেটা আমাদের যেটা গভর্নমেন্টের যে কাজটা সেটা গভর্নমেন্ট করবে, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করে যাচ্ছে, বাট অ্যাজ এ মানে আমরা মানে জনসাধারণ পাবলিক হিসাবে আমার যে কাজটা, যে আমি যে সাইবার স্পেসে সাইবার ওয়ার্ল্ডে ঢুকছি, আমি কি আসলে এখানে সেফ কিনা এবং আমি আমার যাবতীয় সব অ্যাকাউন্ট আমি সিকিউর করছি কিনা। চুরি যাওয়া স্মার্টফোন উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী IMEI নম্বরের ওপর নির্ভর করেন, কিন্তু অপরাধীরা প্রযুক্তির সহায়তায় এসব নম্বর পাল্টে ফেলছে। এ ধরনের অপকর্মে জড়িত 12 জনকে সম্প্রতি আটক করেছে CID। মোবাইল চুরির পর পাল্টে ফেলা যায় আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম শনাক্তকরণ বা IMEI নম্বর। এ কারণেই বড় বড় অপরাধীদের পাকড়াও করাটা কঠিন হয়ে যায়। এমন একটি চক্র দীর্ঘদিন ধরে ঘরে বসে একটি ছোট্ট ডিভাইসের মাধ্যমে অপকর্ম করে আসছিল। সাইবার অপরাধের সাথে পরিচিত হবার আগেই বিশিষ্ট ব্যবসায়ী মাতলুব আহমেদের বিখ্যাত উক্তি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, বহু মানুষকে সচেতন করেছে। কিন্তু সময়ের ব্যবধানে অপরাধের ধরন এত বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে যে মানুষের সচেতন হওয়ার সুযোগ সীমিত। দর্শক, দ্বিতীয় বিরতির পর এমন একটি মর্মস্পর্শী ঘটনা আপনাদের সামনে তুলে ধরবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম। অনুসন্ধানের শুরুতে উল্লেখ করা সেমন্তীর কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। বাবা মার মুখ উজ্জ্বল করে শিক্ষা দীক্ষায় তরতর করে এগিয়ে যাওয়া মেয়েটির জীবন প্রদীপ নিভে গেছে মাত্র 15 বছর বয়সে। দর্শক, সেই মর্মান্তিক উপাখ্যান জানতে আপনাদেরকেও সঙ্গী হবার আমন্ত্রণ। বগুড়ায় 10ম শ্রেণীর ছাত্রী মাইশা ফাহমিদা সেমন্তীকে প্রেমিকের ছদ্মবেশী প্রতারক কলেজ ছাত্র আবির আহমেদ ব্ল্যাকমেইল করে 8 মাস
ধর্ষণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি শেয়ার করায় গত বছরের 18 জুন দিবাগত রাতে বগুড়া YMCA স্কুল ও কলেজের 10ম শ্রেণীর ছাত্রী মাইশা ফাহমিদা সেমন্তী নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় 2 জনকে আসামি করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন সেমন্তীর বাবা। বছর পেরোলেও তেমন অগ্রগতি নেই মামলার। এরপর যখন মামলা করতে যায়, মামলা তারা নেয় না, তারা বলে কোর্টে মামলা করে। সে পরিপ্রেক্ষিতে আমি ঢাকা সাইবার ট্রাইব্যুনালে আমি আমার তথ্য প্রমাণ সহ দিই। ঢাকার বিজ্ঞ বিচারক উনি আমার তথ্য প্রমাণ দেখে মামলাটি আমলে নেন এবং তদন্ত CID-কে দেন, বগুড়া CID-কে। এরপর বগুড়া এসে আমি আত্মহত্যা প্ররোচনায় হত্যা করার একটি মামলা দায়ের করি নারী শিশু আদালতে। সেটি তদন্তের ভার দেয় PBI-কে। বর্তমানে 2টা মামলা তদন্তাধীন। এখনও পর্যন্ত প্রায় 14 মাস অতিক্রান্ত হয়ে গেল, আমি ফরেন্সিকের রিপোর্ট পাইনি। আমার খুব ভয় হচ্ছে যে আসামিরা খুব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিদায় আমার মনে হয় যে ওখানেও যদি কোনো কিছু করতে পারে তারা, যেহেতু এখানে প্রথমেই মামলা নেওয়ার ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করেছে। উল্টো মামলা তুলে নেওয়ার জন্য লোভনীয় অফার দেওয়া হচ্ছে সেমন্তীর বাবাকে। এরপর তারা 40 লাখ টাকার একটা প্রপোজাল দেয় আমাকে মামলা আপোষ করার জন্য। এর পরিপ্রেক্ষিতে আমি খুব ভয়ে আছি, যারা 40 লাখ টাকা আমার মেয়ের জন্য খরচ করতে পারে তারা আমাকে তো জানেও মেরে ফেলে দেওয়ার চিন্তা করবে। কারণ এই পরিবারে আমি একমাত্র পুরুষ। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। সুষ্ঠু তদন্তে যে যারাই আসুক তাদের বিচার চাই। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না পেয়ে তিলে তিলে মরছেন সেমন্তীর মা। আমার মেয়েকে ওই 2 ছেলে মিলে তার কিছু সেলফি নিয়ে ছবিগুলা দিয়ে তাকে ব্ল্যাকমেল করছে। ছবিগুলা মনে করেন তারা আমার মেয়েকে বলছে যে সামাজিক যোগাযোগের ইয়াতে ছাড়াইয়া দিয়ে তাকে অনেক রকমের বিভিন্ন রকমের ভয় ভীতি দেখানোর কারণে সে কিন্তু সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমার মেয়ে কিন্তু সুইসাইড করার মতো মেয়ে ছিল না। আমার বাচ্চা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন BTRC'র তথ্য বলছে 2019 সালের জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 9,61,66,000। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের পরিসংখ্যান মতে 2018 সালের চেয়ে 16% বেড়ে 2019 সালে সাইবার অপরাধে নারী ভুক্তভোগীর হার 67%। তাদের জরিপে দেখা গেছে বেশিরভাগ ভুক্তভোগীর বয়স 18 থেকে 20 বছর। তবে সামাজিক আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে ভুক্তভোগীদের 80% আইনের আশ্রয় নিচ্ছে না, এমন পরিসংখ্যানও দিচ্ছে সংস্থাটি। সাইবার ক্রাইম মোকাবেলায় তৎপর CID-র সাইবার ইউনিট। তাদের কর্মকর্তারা বলছেন প্রযুক্তিকে অসৎ কাজে লাগানোর মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। জানালেন অপরাধ কমাতে নিজেদের নানা পরিকল্পনা। যেটা আন্তরিকপূর্ণ যে জিনিসগুলো হয়তো বা অন্য কারো সামনে আসা উচিত না, এসব জিনিসগুলো যখন তাদের ভিতরে আদান প্রদান হয় তখন যে অ্যাকিউজড অথবা যে ক্রাইম করে সে কিন্তু এইটার সুযোগ নেয় এবং এইটার মূলত এইটাই তাদের টার্গেট থাকে যে আমি একজনের সঙ্গে ফ্রেন্ডশিপ করব, তার কাছ থেকে আমি এই ধরনের আমি পিকচার নিব এবং তারপরে তাকে আমরা ব্ল্যাকমেল করব। এই ধরনের প্রচুর অভিযোগ পাচ্ছি এবং আমরা অনেককে ধরছি, মামলা নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হচ্ছে। খারাপ মানুষের এমন নোংরামির শিকার হতে পারেন আপনিও। অনাকাঙ্ক্ষিত বিপদে পড়লে আপনি কি করবেন? প্রথমেই স্ক্রিনে দেখানো এই আইডিতে মেইল করতে পারেন cyberhelp@dmp.gov.bd অথবা সরাসরি ফোন করুন সাইবার ক্রাইম টিমের সাথে 01769691522 এই নম্বরে। তার মানে এই নয় পুরোটাই চলে গেছে নষ্টদের অধিকারে। এই নষ্টদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলেই সাইবার অপরাধ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। দর্শক, আপনার কাছে কোনো অপরাধের তথ্য প্রমাণ থাকলে আমাদেরকে জানান, আর অপেক্ষায় থাকুন অপরাধীকে বিচার আর বিবেকের মাঝখানে ঝুলিয়ে দিতে ক্রাইম ইনভেস্টিগেশন টিম ভিন্ন কোনো ঘটনা নিয়ে হাজির হবে এশিয়ান টেলিভিশনের পর্দায়।